5 আগস্ট সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবে সরকার। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার রূপকল্প থাকবে বললেন তথ্য উপদেষ্টা। অনৈক্যের ফলে ফ্যাসিবাদ উত্থানের শঙ্কা বিএনপির। সংস্কার কার্যকরের ক্ষেত্রে নির্বাচিত সরকারে ভরসা নেই এনসিপির। হাসিনার রাতের ভোটের পরামর্শদাতা ছিলেন সাবেক আইজিপি জাবেদ। জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের কোনো ছাড় নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং মার্কিন শুল্ক আরও কমাতে আলোচনা চালিয়ে যাওয়ার তাগিদ বিজিএমইএর। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি হয়নি বললেন বাণিজ্য উপদেষ্টা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। 2024-এর জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানকে স্বীকৃতি দিতে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। 5 আগস্ট বিকেলে অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জাতির সামনে এই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এক ফেসবুক পোস্টে তিনি বলেন, এ বিষয়ে শিগগিরই বিস্তারিত ঘোষণা আসবে। আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। গেল বছর ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত বিষয় জুলাই ঘোষণাপত্র। 2024-এর 31 ডিসেম্বর ঘোষণাপত্র দেওয়ার পরিকল্পনা নেয় অভ্যুত্থানের নেতৃত্বে থাকা সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে সব পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্র চূড়ান্তের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে সম্প্রতি জুলাই ঘোষণাপত্রের খসড়া বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি সহ বিভিন্ন দলকে পাঠায় সরকার। রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ঘোষণাপত্রের খসড়ায় 26 দফা রয়েছে। প্রথম 21 দফায় মহান মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের মানুষের অতীতের বিভিন্ন ঐতিহাসিক ও গণতান্ত্রিক সংগ্রাম থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের পটভূমি বর্ণনা করা হয়। পরের 5টি দফায় রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের আকাঙ্ক্ষা, আওয়ামী লীগ শাসন আমলে গুম খুন, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ও সব ধরনের নির্যাতন নিপীড়ন ও রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধের দ্রুত উপযুক্ত বিচার, আইনের শাসন ও দুর্নীতি শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। শনিবার এক ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত। 5 আগস্ট অর্থাৎ মঙ্গলবার বিকেল 5টায় গণ অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জাতির সামনে এই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা যায়, সর্বজন গ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হয়েছে, যা জনগণের উপস্থিতিতেই ঘোষণা করা হবে। মনিরুল ইসলাম, মোহনার সংবাদ, ঢাকা। এদিকে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র হচ্ছে বলে জানালেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত জুলাই পদযাত্রায় অংশ নিয়ে তিনি বলেন, এই ঘোষণাপত্র হচ্ছে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার রূপকল্প। তবে বছর পার হলেও গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেন উপদেষ্টা। আজকে হয়তো ঘোষণা হবে যে 5 আগস্টে বা এর আগেও হয়তো জুলাই ঘোষণাপত্র ঘোষিত হতে যাচ্ছে, এবং জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে এই জুলাই গণ অভ্যুত্থান যারা করেছেন, যে ছাত্র জনতা, তারা তাদের একটা ডিক্লারেশনের মাধ্যমে একটা দালিলিক প্রমাণ থাকবে। নির্বাচিত সরকার না থাকায় দেশে অরাজকতা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করছে বিএনপি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে দলটির শীর্ষ নেতারা বলেন, অনৈক্যের ফলে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটতে পারে। গণতান্ত্রিক প্রক্রিয়া না ফিরলে দেশ নানাভাবে হুমকিতে পড়বে বলেও জানান তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শহীদ পরিবারের সম্মাননায় আলোচনা সভার আয়োজন করে আইইবি ঢাকা কেন্দ্র। সভায় শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবি করেন শহীদ পরিবারের সদস্যরা। জুলাই আন্দোলন একদিনে তৈরি হয়নি জানিয়ে বিএনপি নেতা আমিনুল হক বলেন, একটি গোষ্ঠী এককভাবে তার কৃতিত্ব নিতে মরিয়া হয়ে উঠেছে। প্রতিটি মুহূর্তে ওই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে, তাদের অন্যায়ের প্রতিবাদ করেছে, তাদের বিচারের দাবিকে ইস্যু করে একটি মহল নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন পেছানো যাবে না বলে হুঁশিয়ারি করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। আমরা শুধু এইটুকুই বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে সাথে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বিগত 16টি বছর সব সময়
জনগণের পাশে ছিল। স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজ উদ্দিন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই জুলাই বিপ্লব হয়েছে। তবে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে কোনো গণবিরোধী সিদ্ধান্ত জনগণ মানবে না। ইতিহাসে কোথাও নাই অনির্বাচিত ব্যক্তিরা সংবিধান সংশোধন করে। এখানে সেটাই প্রস্তাব দেওয়া হয়েছে। 1-1.5 মাসের আন্দোলনে তো শেখ হাসিনার পতন হয় নাই। 16 বছরের নিরন্তর সংগ্রামের ফলে এই স্বৈরাচার বিদায় নিয়েছে। আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী নয় তারাই নতুন নতুন তথ্য সামনে আনছে। বাংলাদেশে আমরা যত তাড়াতাড়ি বিপ্লবোত্তর সময়ে গণতন্ত্রে ফিরে যেতে পারি তত বেশি আমরা আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, যে আকাঙ্ক্ষা, সেটা আমরা পূরণ করতে পারবো। অন্যদিকে রাজধানীতে এক সেমিনারে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে যাতে আবার ফ্যাসিবাদের উত্থান না ঘটে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। যে পদ্ধতিটা আমরা চালিয়ে এসেছি বা চলে এসেছে, হঠাৎ করে এর যদি কোনো ব্যত্যয় হয়, কোনো ব্যতিক্রম হয়, তাহলে একটা তালগোল পাকবার যথেষ্ট সুযোগ রয়েছে। নতুন পদ্ধতিতে নির্বাচন হলে দেশের জনগণ বিভ্রান্ত হবে বলেও মন্তব্য করেন রিজভী। আনুপাতিক নির্বাচন পদ্ধতি নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচিত সরকারের হাতে সংস্কার কার্যক্রম ছাড়তে চায় না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে এক ব্রিফিংয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারকেই সংস্কার কার্যকর করতে হবে, জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে এমন মন্তব্য করে তার প্রেক্ষিতেই পরবর্তী নির্বাচন ও সংসদ বা গণপরিষদ গঠনের দাবিও জানান নাহিদ ইসলাম। আরও জানাচ্ছেন মুনতাসির মামুন। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই জুড়ে দেশের 64 জেলায় পদযাত্রা কর্মসূচি পালন করে দলটি। রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে সেই কর্মসূচি। অবশ্যই এটা জুলাইয়ের আকাঙ্ক্ষার পরিপন্থী। ইশতেহার ঘোষণার বিষয়ে বিস্তারিত জানাতে বাংলা মোটরে পার্টি কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে এনসিপি। কর্মসূচিতে সর্বস্তরের মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন সংবিধান ও গণপরিষদ গঠনের দাবিও উত্থাপন করা হবে সেখানে। ফ্যাসিবাদী সরকারের পতন হলো, ফ্যাসিবাদী ব্যবস্থার পতন এখনো হয়নি। ফলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের বা নতুন বাংলাদেশের বিনির্মাণের যে লড়াই, সেটি আমাদেরকে এখনো চালিয়ে যেতে হচ্ছে। নতুন বাংলাদেশের ইশতেহার পাঠ করা হবে, যেখানে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা এবং আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করব। তিনি বলেন, পরবর্তী রাজনৈতিক সরকার নয়, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই জুলাই সনদ কার্যকর করতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচনটি হতে হবে। আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না, বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামীর সংসদ গঠিত হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার সংগ্রাম চলছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ইশতেহার পাঠের মধ্য দিয়ে এর রূপরেখা জনগণের সামনে তুলে ধরা হবে। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। শেখ হাসিনাকে রাতের ভোটের পরামর্শ দেন সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি, আর তা বাস্তবায়ন করেন মাঠ পর্যায়ের কর্মকর্তারা। জবানবন্দিতে এসব কথা জানিয়েছেন গ্রেপ্তার হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, গুম, নির্যাতন ও ক্রসফায়ারের নির্দেশনা আসত তৎকালীন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। জুলাইয়ে মারণাস্ত্র ব্যবহার শুধু শেখ হাসিনাই নয়, চেয়েছিল অতি উৎসাহী পুলিশ অফিসার থেকে আওয়ামী নেতাদের অনেকে। জবানবন্দিতে এমন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সাবেক আইজিপি। কাজী পাপ্পুর রিপোর্ট। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সেই সাক্ষ্য এখনো বাকি। তবে নিজের বিরুদ্ধে ট্রাইব্যুনালের মামলায় গেল মার্চে ম্যাজিস্ট্রেটের কাছে আইজিপি থাকা অবস্থায় তার কর্মজীবন নিয়ে জবানবন্দি দিয়েছেন। সেই স্বীকারোক্তির নথি ফাঁস হলে বের হয়ে আসে শেখ হাসিনার জুলাই আন্দোলন দমন ও নির্বাচনের কারচুপি সহ নানা গুরুত্বপূর্ণ তথ্য। আব্দুল্লাহ আল মামুন জানান, গোপালগঞ্জের পুলিশ কর্মকর্তাদের মধ্যে ব্যাপক দ্বন্দ্বের কারণে তাকে 2 দফায় চুক্তি ভিত্তিক আইজিপি নিয়োগ করেন শেখ হাসিনা। গোপালগঞ্জের পুলিশ কর্মকর্তারা আইজিপিকেও তোয়াক্কা করতেন না। তিনি শুনেছেন 2018 সালের নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভরার পরামর্শ দিয়েছিলেন তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারি। তা বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করেন সব কর্মকর্তারা।
মামুন জানান ক্রসফায়ার গুম খুনের নির্দেশ আসতো সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, আর এইসব বিষয় দেখতেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী। ক্রসফায়ারের জন্য আস্থাভাজন ছিলেন কর্মকর্তা আলিফ উদ্দিন ও মহিউদ্দিন ফারুকী। সাবেক আইজিপি দাবি করেন র্যাবের টিএফআই সেলে ব্যারিস্টার আরমান সহ অনেকের বন্দী থাকার খবর তিনি জেনেছিলেন, তবে করার কিছুই ছিল না তার। মামুন জানান বৈষম্য বিরোধী আন্দোলন দমনে 19 জুলাই থেকে নিয়মিত রাতে বৈঠক হতো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায়। তাতে থাকতেন এসবি সাবেক প্রধান মনিরুল ইসলাম, ডিবি প্রধান হারুন, র্যাব মহাপরিচালক, এমটিএমসির ডিজি জিয়াউল সহ অনেক কর্মকর্তা। ডিবি হারুনকে আসাদুজ্জামান খান ডাকতেন জিন বলে। 6 সমন্বয়কে গ্রেপ্তারের সিদ্ধান্ত আসে এমন বৈঠক থেকেই। ডিবি কার্যালয় নিয়ে নির্যাতন আর আন্দোলন প্রত্যাহারে বাধ্য করার পরিকল্পনা হয় সেখান থেকে। মামুন আরো জানান আন্দোলনের সময় ব্লক রেড ও হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত আসে রাজনৈতিকভাবে, আর মারণাস্ত্র ব্যবহারের শেখ হাসিনার সিদ্ধান্তের কথা জানান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এমন অস্ত্র ব্যবহারে অতি উৎসাহী ছিলেন তৎকালীন ডিবি কমিশনার হাবিবুর রহমান ও ডিবি প্রধান হারুনুর রশিদ। শেখ হাসিনার পতনের দিন 5 আগস্ট বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে একটি হেলিকপ্টারে করে সেনানিবাসে আশ্রয় নেন মামুন। জবানবন্দির একেবারে শেষে গুলি করে হত্যা, নির্যাতন ও আহত করার ঘটনায় অনুতাপ করে ক্ষমা চান তিনি। এই জবানবন্দি দেওয়ার 4 মাস পর ট্রাইব্যুনালে রাজসাক্ষী হন সাবেক আইজিপি। ট্রাইব্যুনালে তার সাক্ষী গৃহীত হলে আইন অনুযায়ী বিচার শেষে খালাসও পেতে পারেন চৌধুরী মামুন। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট হত্যাযজ্ঞে জড়িত কেউ ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর মোহাম্মদপুর থানা ও শহীদ বুদ্ধিজীবী কবরস্থান পরিদর্শন করে তিনি একথা বলেন। শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা 114 জন জুলাই শহীদের পরিচয় শনাক্ত করা হয়েছে। পরিবার চাইলে ডিএনএ টেস্ট করে দেহাবশেষ হস্তান্তর করা হবে বলে জানান উপদেষ্টা। আপনারা যেইভাবে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন, কোনো ধরনের কোনো শঙ্কা হবে না। তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায় কোনো রকমের ছাড় পাবে না। যুক্তরাষ্ট্র শুল্ক হার কমালেও আত্মতুষ্টির সুযোগ নেই বলে মনে করেন তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ এর সভাপতি মাহমুদ হাসান খান। রাজধানীর উত্তরায় সংগঠনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। শুল্ক আরও কমাতে আলোচনা চালিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন মাহমুদ হাসান খান। রেজা খানের রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়তি শুল্কারোপ নিয়ে টালমাটাল বিশ্ব বাণিজ্য। বাংলাদেশি পণ্যে বাড়তি 37% রেসিপ্রোকাল বা পারস্পরিক শুল্ক আরোপের পর গভীর উদ্বেগ দেখা দেয় তৈরি পোশাক শিল্পে। এ নিয়ে নানা দেন দরবারের পর বাংলাদেশি পণ্যে 17% কমিয়ে 20% শুল্ক নির্ধারণ করে যুক্তরাষ্ট্র। এতে স্বস্তি আসে শিল্প সংশ্লিষ্টদের মধ্যে। 35 এবং আগে যেটা ছিল 16% সেটা হলে 51% হতো। এটা নিয়ে কিন্তু অলরেডি আমাদের বায়ারদের মধ্যে ডিফারেন্ট প্রতিক্রিয়া কিন্তু সৃষ্টি হয়েছিল। অনেক বায়ার কিন্তু অর্ডার হোল্ড রাখছিল, অনেকে অর্ডার করতেছিল, বাট দে আর আনএবল টু ডিসাইড। তো কম্পিটিটিভনেসটা আমাদের থাকবে, কিন্তু কথা আছে এখানে আমাদের যে নেগোসিয়েশনটা গভর্নমেন্ট করেছে সেখানে আর কি কমিটমেন্ট আছে সেগুলো যদি ঠিকঠাক মতো পালিত হয় তাহলে আমাদের এই যে এই ট্যারিফটা যদি 20% থাকে তাহলে আমরা কিন্তু ডেফিনেটলি বেনিফিটেড হব। এ নিয়ে সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি বলেন, সংকট আপাতত সামাল দেয়া সম্ভব হলেও দীর্ঘমেয়াদী এ নিয়ে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। তাদের যে নেগোসিয়েশন, তাদের যে লবিং, এটা চলমান থাকবে এবং যে কোনো সময় তাদের ট্যারিফ আরও কম পর্যায়ে চলে আসতে পারে। সো আমরা এখানে বলতে চাই যে এখানে আত্মতুষ্টির কোনো সুযোগ নাই। 20% বেশি মার্কিন কাঁচামালে পোশাক তৈরি হলে এই অংশে বাড়তি 20% শুল্ক কার্যকর হবে না। যে কোনো পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করলে তার কন্টেন্ট যদি 20% অ্যান্ড অ্যাবাভ হয়, মেড ইন ইউএসএ, সেই অংশটুক ট্যারিফ শূন্য থাকবে। তবে চূড়ান্তভাবে শুল্কের প্রভাব ভোক্তার কাঁধে বর্তাবে। এতে ক্রেতার চাহিদা কমে ক্রয়াদেশ হ্রাস পেতে পারে বলে আশঙ্কা জানান তিনি। বাড়তি যে শুল্ক সেটা চূড়ান্তভাবে ভোক্তার কাঁধে যেই পড়বে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।
শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি হয়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার পরে দুই দেশের যৌথ বিবৃতি আসবে, সেখানে সব বিষয়ে জানানো হবে। উপদেষ্টা বলেন, অনেকে বলছেন গোপন চুক্তি, আসলে একটি চুক্তিতে কিছু বিষয় আন্তর্জাতিক বিধি অনুযায়ী গোপন থাকে, সেটা উভয় দেশের জন্যই প্রযোজ্য। চুক্তির মূল নিয়ামক হিসেবে যখন তারা বলছে যে তাদের নিজস্ব নিরাপত্তাকে তারা নিয়ামক হিসেবে নিচ্ছে, সেখানে তো একটা আলোচনাটার একটা গোপনীয়তার শর্ত অবশ্যই, আর এর মাধ্যমে দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত করার কোনো উপাদান থাকলে আমরা সেই চুক্তিতে উপনীত হব না, এটাই তো স্বাভাবিক, কারণ আমরা তো আমাদের দেশের স্বার্থে স্বার্থবান। কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার 5 যাত্রী নিহত হয়েছেন। দুপুরে রামুর রশিদনগরের পনিরছড়া বারুয়াখালী সড়কের রেল ক্রসিং পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই এক শিশু, 2 নারী ও চালক নিহত হন। হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনার পর কক্সবাজারমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করে স্থানীয়রা। প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। এ ঘটনায় 3 সদস্যের কমিটি গঠন করেছে চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে দপ্তর। এবার আন্তর্জাতিক। ইসরায়েলি বর্বরতায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে, এ নিয়ে 60,430-এ ঠেকেছে প্রাণহানি। এদিকে জিম্মিদের মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত গাজায় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। এরই মধ্যে উপত্যকাটিতে ত্রাণ সহায়তা পাঠিয়েছে ফ্রান্স ও স্পেন সহ আরও 6 দেশ। ইশতিয়াক হোসেনের রিপোর্ট। ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত গাজায় হামলা চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। শুক্রবার গাজায় সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন। 2023 সালের অক্টোবরে হামাসের হামলার সময় ইসরায়েল থেকে মোট 251 জনকে অপহরণ করা হয়। তাদের মধ্যে এখনও 49 জন গাজায় বন্দী এবং এদের মধ্যে অন্তত 27 জন মারা গেছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে ইসরায়েলি লাগাতার হামলায় আর্তনাদ আর মৃত্যু শহরে পরিণত হয়েছে গাজা, যেখানে নেই খাদ্য, পানি বা নিরাপদ বাসস্থান। সবশেষ একাধিক অঞ্চলে হামলা চালিয়ে আরও শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি সেনারা। এ নিয়ে 60,400 ছাড়িয়েছে প্রাণহানি। এদের মধ্যে 53 জনকে ত্রাণ দেওয়ার সময় গুলি করে হত্যা করা হয়। আহত হয় 270 জনেরও বেশি। মে মাস থেকে এ পর্যন্ত ত্রাণ দেওয়ার নামে গুলি করে হত্যা করা হয়েছে প্রায় 1500 ফিলিস্তিনিকে। এদিকে দুর্ভিক্ষ মোকাবিলায় গাজা উপত্যকায় বিমানের মাধ্যমে ত্রাণ সহায়তা পাঠিয়েছে ফ্রান্স ও স্পেন সহ আরও 6টি দেশ। ইশতিয়াক হোসেন, মোহনা। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 5 আগস্ট সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবে সরকার। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার রূপকল্প থাকবে বললেন তথ্য উপদেষ্টা। অনৈক্যের ফলে ফ্যাসিবাদ উত্থানের শঙ্কা বিএনপির। সংস্কার কার্যকরের ক্ষেত্রে নির্বাচিত সরকারে ভরসা নেই এনসিপির। হাসিনার রাতের ভোটের পরামর্শদাতা ছিলেন সাবেক আইজিপি জাবেদ। জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের কোনো ছাড় নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং মার্কিন শুল্ক আরও কমাতে আলোচনা চালিয়ে যাওয়ার তাগিদ বিজিএমইএর। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি হয়নি বললেন বাণিজ্য উপদেষ্টা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।